ওয়েলকাম টু ফার্মা বেঙ্গলি। এই ভিডিওটিতে আমরা জানবো অ্যাজিথ্রোমাইসিনের সম্বন্ধে। অ্যাজিথ্রোমাইসিনের ইউজ, অ্যাজিথ্রোমাইসিন কিভাবে ব্যবহার করতে হয়, অ্যাজিথ্রোমাইসিনের সাইড এফেক্ট কি কি আছে এবং অ্যাজিথ্রোমাইসিনের মেকানিজম অফ অ্যাকশন। অ্যাজিথ্রোমাইসিন কিন্তু একটি অ্যান্টিবায়োটিক। এটি কে আবিষ্কার করেছিলেন বা কে ডিসকভার করেছিলেন? অ্যাজিথ্রোমাইসিন ডিসকভার করেছিলেন প্লাভিয়া ফার্মা কোম্পানি নামে একটি ফার্মা কোম্পানি 1980 মানে 1980 সালে এই অ্যাজিথ্রোমাইসিন ঔষধটি ডিসকভার করা হয়েছিল। এটি একটি শিডিউল এইচ ড্রাগ, দ্যাট মিনস উইদাউট প্রেসক্রিপশন আপনি কিন্তু এই ঔষধটি কিনতে পারবেন না। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি এটির ব্যবহারে, মানে এইটা কি কাজে ইউজ করা হয়। এটি কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, দ্যাট মিনস এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনেই শুধুমাত্র আমরা ইউজ করতে পারি। সাধারণত এটি ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করে, মানে ব্যাকটেরিয়ার গ্রোথ মানে ব্যাকটেরিয়াকে বৃদ্ধি হতে দেয় না। এটা ডিরেক্টলি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে না, ব্যাকটেরিয়াল গ্রোথকে এটা ইনহিবিট করে। আরেকটা তথ্য আমরা জেনে নিই, এটি কিন্তু কোনো ভাইরাল ইনফেকশন লাইক কমন কোল্ড, ফ্লু এরকম জাতীয় কোনো ভাইরাল ইনফেকশনে কিন্তু এটা কার্যকরী নয়। তাহলে এটার ইউজ কোথায় কোথায় আছে? যেমন নোজ ইনফেকশন, আমাদের নাকে যদি কোনো ইনফেকশন হয়, যেমন সাইনোসাইটিস, থ্রোট ইনফেকশন মানে আমাদের গলার কোনো ইনফেকশন হলে, টনসিলাইটিস আমাদের গলা ইনফেকশন হতে পারে, স্পেসিফিক রেসপিরেটরি ইনফেকশনে আমরা এই ওষুধটি ইউজ করতে পারি, যেমন ব্রোঙ্কাইটিস, নিউমোনিয়া, সিওপিডি দ্যাট ইনফ্লেম দ্য লাংস মানে আমাদের লাংসের মধ্যে ইনফ্লেমেশন তৈরি করে। সেই রকম ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাজিথ্রোমাইসিনকে অ্যাজ এ অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। এছাড়া একে এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন ইউরেথ্রাইটিস, সার্ভিসাইটিস, ক্ল্যামাইডিয়া, গনোরিয়া এবং সিফিলিস, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজিথ্রোমাইসিনকে অ্যাজ এ অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করতে পারি। এছাড়া আমরা কি কিভাবে ইউজ করতে পারি? স্কিন ইনফেকশনে আমরা এটাকে ইউজ করতে পারি, লাইমস ডিজিজে, স্কিন ইনফেকশন যেগুলো হয় আমাদের লাইমস ডিজিজ, সফট টিস্যু ইনফেকশন যেগুলো আমাদের স্মুথ মাসল বা সফট টিস্যুতে হয়, সার্টেইন এয়ার ইনফেকশন ইন চাইল্ড মানে শিশুদের ক্ষেত্রে কিছু কানের ইনফেকশনে, কানের যেমন ওটাইটিসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ওটাইটিস মানে হচ্ছে মিডিল এয়ারে ইনফেকশন হওয়া। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশনে আমরা এটাকে ইউজ করতে পারি, মানে আমাদের খাদ্যনালীতে কোনো ইনফেকশন হলে। ট্রাভেলার্স ডায়রিয়া মানে যেই ডায়রিয়াটা ট্রাভেলার্স ডায়রিয়া নামে পরিচিত, সেই ডায়রিয়ার ক্ষেত্রে আমরা অ্যাজিথ্রোমাইসিন ইউজ করতে পারি। ডেন্টাল পেইন ডিউ টু ইনফেকশন, আমাদের যদি গাম বা এই গাম এরিয়ায় বা দাঁতের এরিয়ায় কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমাদের দাঁতের ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজিথ্রোমাইসিন ইউজ করতে পারি। আর কি কি ডিজিজ আছে? ডিজিজ কজড বাই টিক্স লাইক বেবিওসিস। টিক্স লাইক বেবিওসিস কি? কজড বাই আ প্যারাসাইট, কোন একটা প্যারাসাইট দ্বারা এই অসুখটি আমাদের হয়, যেটা আমাদের রেড ব্লাড সেলকে ইনফেক্ট করে। এছাড়া আমাদের টাইফয়েড ইউজ করা হয়, যেটা সালমোনেলা টাইফির ক্ষেত্রে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ডিপথেরিয়া হলে আমরা এটা ইউজ করতে পারি। এবার আমরা জানবো যে অ্যাজিথ্রোমাইসিনের কি কি সাইড এফেক্ট আছে বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো অ্যাজিথ্রোমাইসিনের কমন কিছু সাইড এফেক্ট যেগুলো সাধারণত সকলেরই হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে হেডেক, নাউজিয়া, অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং মানে বমি বমি লাগা বা বমি হওয়া, এইগুলো হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লিভার ইনজুরিও হয়ে যেতে পারে এবং কার্ডিওভাস্কুলার অ্যারিথমিয়া মানে ইরেগুলার হার্টবিট হতে পারে। সেক্ষেত্রে যারা কার্ডিয়াক পেশেন্ট আছে মানে হার্টের পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি সাবধানে ইউজ করতে হবে। এছাড়া প্রত্যেক ঔষধের মতো এই ঔষধটারও কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হয়ে যেতে পারে। যাদের এই অ্যাজিথ্রোমাইসিনে অ্যালার্জি আছে তারা কিন্তু এই ঔষধটা সাবধানে ইউজ করবে বা না ইউজ করলেই ভালো হয়। এছাড়া ডায়রিয়া হয়ে যেতে পারে, ক্রনিক ডায়রিয়া। এই ঔষধটার একটা
বড় সাইড এফেক্ট, সেটা সকলের ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। সব থেকে ভাইটাল যে সাইড এফেক্টটা হচ্ছে যদি কার্ডিয়াক অ্যারিথমিয়ার কারণে, প্রচুর পরিমাণে কার্ডিয়াক অ্যারিথমিয়ার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে কিন্তু কোনো পেশেন্ট মারা যেতে পারে। যে কোনো অ্যান্টিবায়োটিকই কিন্তু আমরা সাবধানে ইউজ করব, কারণ অ্যান্টিবায়োটিক যদি ইরেগুলার ইউজ করা হয় বা প্রচুর পরিমাণে ইউজ করা হয়, মানে একটা মানুষ যদি ওই অ্যান্টিবায়োটিকটা মাঝে মধ্যেই খাচ্ছে বা সেই অ্যান্টিবায়োটিকের ডোজ যেটা তার ডক্টর বা ফিজিশিয়ান লিখে দিয়েছে সেই কমপ্লিট ডোজটা পূরণ না করছে, মানে ধরুন আপনার একটা সামান্য শরীর খারাপ হলো, যেমন গলা ব্যথা, জ্বর, এই সমস্ত কোনো শরীর খারাপ হলো, সেক্ষেত্রে আপনাকে যদি 5টি, ধরুন আপনাকে অ্যাজিথ্রোমাইসিন দিল 5 দিন খাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি 2 দিন খেলেন, আপনার জ্বরটা বা গলা ব্যথাটা সেরে গেল, কিন্তু আপনি 5 দিন খেলেন না, বাকি যে 3টে ওষুধ সেটা আপনি খেলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যান্টিবায়োটিকের প্রতি রেসিস্টেন্স হয়ে যেতে পারে, মানে আপনার শরীরে পরবর্তীকালে এই অ্যান্টিবায়োটিকটি আর কাজ নাও করতে পারে। এই অভ্যেসটা যদি আপনি রেগুলার করে ফেলেন, মানে মাঝে মধ্যেই যদি এরকম ডোজ কমপ্লিট না করেন, সেক্ষেত্রে এই ওষুধটা পরবর্তীকালে আপনার শরীরে আর কাজ করবে না। তো সবসময় চেষ্টা করবেন আপনার ডক্টর যে আপনাকে অ্যান্টিবায়োটিকটি দিয়েছে সেটা সম্পূর্ণ কমপ্লিট করার। ধরুন 5 দিনের দিয়েছে, তো 5 দিন কমপ্লিট করবেন। 10 দিনের দিলে সেই অ্যান্টিবায়োটিকটা 10 দিনই খাবেন, তার থেকে কম বা বেশি খাবেন না। এবার অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স হলে আপনার কি হতে পারে? অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স হলে এই পার্টিকুলার অ্যান্টিবায়োটিকটি কিন্তু আপনার শরীরে আর কোনো কাজ করবে না। সেক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা হয় শরীরে, সেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার থাকে, তবে এই অ্যান্টিবায়োটিকটা আর আপনার শরীরে কাজ করবে না। এই লিস্টে অ্যাজিথ্রোমাইসিনের কিছু ব্র্যান্ড নেম দেওয়া আছে, যেমন অ্যাজিথ্রাল, অ্যাজি, অ্যাজিওক, অ্যাজিম্যাক্স, জেডি, ল্যাজ, অ্যাজিব্যাক্ট, জিথ্রোসিন, অ্যাজিবেস্ট, অ্যাজিলাইট, এটসেট্রা। এবার আমরা জানবো ডোজ সম্বন্ধে, মানে অ্যাজিথ্রোমাইসিন এটা ডোজ কত হয়। ডোজটা কিন্তু ডিপেন্ড করে টাইপ অফ ইনফেকশনের ওপরে, মানে কী ধরনের ইনফেকশান এবং কতটা পরিমাণ ইনফেকশান আমাদের বডির কোন পার্টে হয়েছে, সেই প্রত্যেকটা বিষয়ের ওপরই কিন্তু এর ডোজটা নির্ভর করে। নর্মালি আমরা এটাকে ট্যাবলেট হিসেবে মার্কেটে পাই 250 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম ডেইলি ফর 3 অথবা 5 অথবা 7 ডেজের জন্য, অথবা তার থেকে বেশি। কিছু কিছু ক্ষেত্রে ডোজ এরকম করা হয় যে ফার্স্ট ডেতে 500 মিলিগ্রাম অ্যান্ড নেক্সট ডেতে 250 মিলিগ্রাম, এইভাবেও কিন্তু ডোজ সিলেকশন করা হয়। নর্মালি আমরা পরিচিত 500 মিলিগ্রাম যারা অ্যাডাল্ট পার ডে। অ্যাজিথ্রোমাইসিনটা কিন্তু আমরা খাবারের সাথেও খেতে পারি, মানে খাবারের পরে খেতে পারি, অথবা খাবার খাওয়ার আগেও আমরা কিন্তু খেতে পারি, যদি আমরা সেটাকে ট্যাবলেট অথবা লিকুইড ফর্মে খাই। যদি আমরা ক্যাপসুল হিসেবে খাই তাহলে খাবার 1 ঘন্টা আগে খেতে হবে, অথবা খাবার 2 ঘন্টা পরে আমাদের ক্যাপসুলটা খেতে হবে। নর্মালি আমরা ট্যাবলেট হিসেবেই খাই, সেটা মোটামুটি খাওয়ার 1/2 ঘন্টা আগে অথবা খাওয়ার 1 ঘন্টা পরে খেলেই একদম ঠিকঠাকভাবে অ্যাবজর্পশন হবে। কিছু কিছু এসটিডির ক্ষেত্রে, দ্যাট মিনস সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে 1 গ্রাম ওরালি দেওয়া হয় অ্যাজ এ সিঙ্গেল ডোজ। এটা কিন্তু সিরাপ হিসেবেও পাওয়া যায় ফর চাইল্ড, মানে লিকুইড ফর্মে চাইল্ডের জন্য। আর আইভি রুটেও এটা দেওয়া হয় 500 মিলিগ্রামের ইনজেকশন আইভি রুটে দেওয়া হয়। চাইল্ড ডোজ কিন্তু 10 মিলিগ্রাম পার কেজি ওয়ান্স ডেইলি, 5 থেকে 7 দিন পর্যন্ত এটা খাওয়া যেতে পারে চাইল্ড ডোজ। মানে একটা বাচ্চার ওয়েট যদি 10 কিলো হয় তাহলে আমরা সেক্ষেত্রে ক্যালকুলেশন করে হবে যে 100 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি 5 থেকে 7 দিনের জন্য। সেটা ডিপেন্ড করবে টাইপ অফ ইনফেকশনের ওপরে। এটা কিন্তু র্যাপিড অ্যাবজর্পশন হয় অন জিআই ট্র্যাক্টে র্যাপিড অ্যাবজর্পশন হয়ে যায়। আর মেটাবলিজম হওয়ার পরে 50% বাইলারি থ্রু বাইলারি সিস্টেম আনচেঞ্জড অবস্থায় বেরিয়ে যায় 50%, এবং 6 to 14% কিন্তু থ্রু ইউরিন এটা বেরোয়। লং হাফ লাইফ অ্যান্ড হাই ডিগ্রি অফ টিস্যু পেনিট্রেশন, এটা যেহেতু লং হাফ লাইফ সেই কারণে এটার কিন্তু ডোজ সারাদিনে একটা খেলেই কিন্তু আমাদের প্রপার অ্যাকশান প্রোভাইড করে। এটা টি হাফ সাধারণত 2 থেকে 4 দিন হয়ে থাকে।
তো যেহেতু এটা লং হাফ লাইফ, সেক্ষেত্রে এই ওষুধটা বারে বারে খাওয়ার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে একটা পেশেন্টদের ভুলে যাওয়ার প্রবণতাটা কম থাকে। অল্টারনেটিভ ইন পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্ট, পেনিসিলিনে যাদের অ্যালার্জি আছে পেনিসিলিন গ্রুপের ড্রাগে, তাদের ক্ষেত্রে এই ঔষধটা কিন্তু অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়। এবার আমরা চলে যাই ক্লাসিফিকেশনে। স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাজিথ্রোমাইসিনের ম্যাক্রোলাইটস, এবং ক্লাসিফিকেশন বেসড অন টাইপ অফ অ্যাকশন যদি আমরা ভাবি, তাহলে এটা ব্যাকটেরিওস্ট্যাটিক, মানে ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে। ব্যাকটেরিয়াকে কিন্তু ডিরেক্টলি মেরে ফেলে না, তার গ্রোথ হতে দেয় না। এবার আমরা ডিরেক্টলি চলে যাই মেকানিজম অফ অ্যাকশনে। মেকানিজম অফ অ্যাকশন কি? ইনহিবিটস ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস বাই বাইন্ডিং অ্যাট 50S রাইবোজোমাল সাব ইউনিট। এটা হচ্ছে, আমি যদি শর্টকাটে বলি, যে 50S রাইবোজোমাল সাব ইউনিটে বাইন্ড করে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। একটু যদি ডিটেলসে বলি, কম্বাইন উইথ 50S রাইবোজোমাল সাব ইউনিট অ্যান্ড ইন্টারফেয়ার with the translocation of growing peptide chain from A site to P site. By this, A site is not available for next amino acid brought by tRNA and protein synthesis stop. এটা আমরা নিচে একটু ভালো করে বুঝে নেব সিস্টেমটা কি আছে। সিস্টেমটা হচ্ছে, এইটা হচ্ছে 50S রাইবোজোমাল সাব ইউনিট, 30S রাইবোজোমাল সাব ইউনিট। এই রাইবোজোমটাকে বলা হয় 70S রাইবোজোম। এই যে ব্যাকটেরিয়াল রাইবোজোম। তো আমাদের অ্যাজিথ্রোমাইসিন কি করে, এই 50Sকে অ্যাটাক করে, মানে 50S এর সাথে বাইন্ড করে। আমি এখানে পুরো মেকানিজমটা দেখিনি কিভাবে পলিপেপটাইড চেন তৈরি হচ্ছে। এইটা আমাদের এমআরএনএ, যেটা রেড লাইন দেখছি, এমআরএনএর ওপরে এটা 50S রাইবোজোমাল সাব ইউনিট, 30S রাইবোজোমাল সাব ইউনিট। এইখান থেকে কিন্তু পলিপেপটাইড চেন তৈরি হয়। এইখানে 3টে সাইড আছে। এ সাইড মিন্স এন্ট্রি সাইড, মানে এখানে টিআরএনএ এন্ট্রি নেয়। পি সাইড দ্যাট মিন্স পেপটাইডাল সাইট, এখানে পেপটাইডাল টিআরএনএ পলিপেপটাইড চেন তৈরি করে, মানে এখান থেকে পলিপেপটাইড চেন ডিরেক্টলি তৈরি হচ্ছে। এবং এটা ই সাইট মানে হচ্ছে এক্সিট সাইট। এক্সিট সাইট মানে হচ্ছে টিআরএনএটা কিন্তু এক্সিট হয়ে যাচ্ছে এখান থেকে। এবার এইখান দিয়ে টিআরএনএ এ সাইডে ঢুকছে। এ সাইডে ঢোকার পরে টিআরএনএ নিয়ে আসে কি, একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছে। এই অ্যামিনো অ্যাসিডটা কিন্তু পি সাইডে অবস্থিত পেপটাইডাল টিআরএনএর অ্যামিনো অ্যাসিডের সাথে বন্ড হয়ে এটা একটা পলিপেপটাইড চেন এইভাবে তৈরি করছে। এরকম পরপর আসছে, এ সাইডে পি সাইডে চেন তৈরি করে ই সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে টিআরএনএটা। তো আমাদের যেহেতু অ্যাজিথ্রোমাইসিনটা 50S রাইবোজোমাল সাব ইউনিটে অ্যাটাক করে, মানে বাইন্ড করে কিন্তু এই সাইডটায়, মানে এই অ্যামিনো অ্যাসিড এ সাইড থেকে পি সাইডে যেতে পারে না। দ্যাট মিন্স এখানে কিন্তু পলিপেপটাইড চেনও আর তৈরি হতে পারে না। এই যে পলিপেপটাইড চেনটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আর তৈরি হতে পারে না, যেহেতু এ সাইড থেকে পি সাইডে অ্যামিনো অ্যাসিডটা ট্রান্সফার হচ্ছে না। সুতরাং আমাদের ব্যাকটেরিয়াল গ্রোথটাও কিন্তু ইনহিবিট হয়ে যাচ্ছে। তাহলে এই ঔষধটা কি মানুষের সেল গ্রোথে কোনো প্রবলেম করছে? না, বিকজ ব্যাকটেরিয়াল সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল, যেখানে 70S রাইবোজোম থাকে। তার দুটো সাব ইউনিট, একটা হচ্ছে 30S এবং একটা 50S। আমাদের অ্যাজিথ্রোমাইসিন কিন্তু 50S সাব ইউনিটের সাথে বাইন্ড করে ব্যাকটেরিয়াল সেল গ্রোথকে বাধা দেয়। কিন্তু হিউম্যান রাইবোজোম হচ্ছে 40S এবং 60S সাব ইউনিট দ্বারা তৈরি 80S রাইবোজোম।
এবং হিউম্যান যে সেলটা সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের কিন্তু 80S রাইবোজোম হয় এবং তার সাব ইউনিট হয় 40S এবং 60S। সেই কারণে কিন্তু এখানে 50S রাইবোজোম না থাকার কারণে অ্যাজিথ্রোমাইসিন বাইন্ড করতে পারে না। সুতরাং হিউম্যান সেলের কোনো সমস্যা হয় না গ্রোথের ক্ষেত্রে। তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে তো তোমরা কমেন্টে লিখতে পারো। নেক্সট কোনো ভিডিওতে বা কোনো আলোচনার মাধ্যমে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব।